স্নান মানে কি শুধুমাত্র শরীরকে পরিষ্কার করা, নাকি মাথাকে ঠান্ডা করা? আচ্ছা, এই ব্যাপারে বৈদিক শাস্ত্র কি বলছে বা বিজ্ঞান বা কি বলছে? আপনি কি জানেন 7 ধরনের স্নান আছে? ভাবুন তো, আপনি প্রতিদিন স্নান করেন, কিন্তু জানেন কি স্নান শুধু শরীর পরিষ্কার করার জন্যে নয়, এটি শরীর, মন, স্নায়ু ও রোগ প্রতিরোধ ক্ষমতা পুনর্জাগরণের একটা শক্তিশালী পদ্ধতি। বৈদিক শাস্ত্রে বা আয়ুর্বেদ এবং আধুনিক বিজ্ঞান, যাকেই বলুন না কেন, সবাই কিন্তু একই কথা বলছে। স্নানের একাধিক ধরন আছে। আজকের যে ভিডিও, এই ভিডিওতে আমরা জানব 7 ধরনের স্নান কীভাবে করতে হবে, কোন সময় সবচেয়ে উপকারী, কোন রোগে কোন ধরনের স্নান করলে আমাদের উপকার হয়, এবং স্নানের কিছু গুরুত্বপূর্ণ সাবধানতা, যে স্নানই আমাদের শরীরে বহু রোগ ডেকে আনে। শুধু আমরা জানি না পদ্ধতি, এই না জানার কারণে আমরা বহু রকমের বিভিন্ন রকম রোগের শিকার হই। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের কাজই হচ্ছে প্রিভেনশন বেটার দ্যান কিওর, রোগ নয়, রোগের কারণের চিকিৎসা করা এবং কারণ সম্বন্ধে মানুষকে অবগত করা। রোগ হলে চিকিৎসা করার জন্য সমাজে প্রতিষ্ঠিত ডাক্তাররা রয়েছেন, কিন্তু স্বাস্থ্য সমৃদ্ধি সবসময় চেষ্টা করে রোগের কারণটা যদি মানুষ বুঝে যায়, তাহলে কিন্তু রোগ নিয়ে আর ভয় থাকেই না। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। তাহলে এই আলোচনা এমন একটা আলোচনা, শেষ পর্যন্ত কিন্তু পুরোটা দেখার দরকার, কারণ আমরা প্রত্যেকেই এই ভুলটা করি। আমরা অনেকেই স্নান করার সময় সরাসরি জল নিলাম, মাথায় ঢেলে দিলাম, আমরা মনে করি এটাই স্নান। কিন্তু আপনি কি জানেন বৈদিক নিয়ম এবং আধুনিক যে শরীর বিদ্যা বা শরীরের যে ফিজিওলজি, তা সে কি বলছে? শরীরের যে কার্যবিজ্ঞান এবং বৈদিক জ্ঞান দুটোই বলছে এটি সবসময় কিন্তু নিরাপদ নয়। কখনো কখনো এটা কিন্তু মারাত্মক ক্ষতি করতে পারে। আচ্ছা, এই ব্যাপারে বিজ্ঞান কি বলছে একটু জেনে নিই। আমাদের শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশ হলো মস্তিষ্ক, কারণ এখানেই আছে স্নায়ুতন্ত্র। হঠাৎ ঠান্ডা বা গরম জল সরাসরি মাথায় পড়লে শরীরের মধ্যে মারাত্মক কতগুলো ঘটনা ঘটতে পারে। যেমন হঠাৎ রক্তচাপের পরিবর্তন হতে পারে। হঠাৎ ঠান্ডা জল মাথায় পড়লে রক্তনালীগুলো দ্রুত সংকুচিত হতে পারে। একে বলে রক্তনালীর সংকোচন বা রক্তনালী সংকুচিত হওয়া। এর ফলে কী হবে? মাথা ঘোরা, মাথা ব্যথা, অস্বস্তি, এছাড়াও আরও অনেক স্নায়ুতন্ত্রজনিত রোগের সম্ভাবনা বেড়ে যায়। ভেগাল রিফ্লেক্স বলে যে কথাটা বলা হয়, হঠাৎ ঠান্ডা জল মাথায় পড়লে আমাদের ভেগাস নার্ভ, অর্থাৎ আমাদের যে মূল যে সবচেয়ে বড় নার্ভ, সেই প্রধান স্নায়ু উত্তেজিত হতে পারে। এতে হঠাৎ দুর্বলতা আসা, চোখে অন্ধকার দেখা, এমনকি অজ্ঞান হয়ে যাওয়া পর্যন্ত ঘটতে পারে। কিন্তু মজার ব্যাপার, সবার হয় না বলে আমরা এটাকে স্বাভাবিক ধরে নিয়েছি। কিন্তু বৈদিক জ্ঞান এবং বিজ্ঞান এটা নিয়ে কিন্তু সাবধান করছে, কিন্তু সমাজে এটা নিয়ে কেউ আলোচনা করে না। কেন? এই ধরনের আলোচনা করে এই ভিডিও কেউ দেখবে না, আমার ভিউজ আসবে না, তাই কেউ করে না। কিন্তু আজকের ভিডিওটা আপনি যদি পুরোটা দেখেন, বুঝতে পারবেন বৈদিক ঋষি এবং বিজ্ঞান কেন 7 ধরনের স্নানের কথা বলেছেন। হঠাৎ মাথায় জল ঢাললে আরও ক্ষতি হচ্ছে চান্স আছে। যেমন হৃদযন্ত্রের উপর চাপ পড়ে, যাদের উচ্চ রক্তচাপ বা হৃদয় রোগ আছে তাদের ক্ষেত্রে হঠাৎ ঠান্ডা জল মাথায় পড়লে হার্ট রেট বা হৃদস্পন্দন হঠাৎ বদলে যেতে পারে। তাই প্রাচীন নিয়ম এই ব্যাপারে কি বলছে? প্রাচীন ভারতীয় স্নান পদ্ধতিতে বলা হয়েছে যে প্রথমে পা, তারপরে হাত, তারপরে শরীর, সবশেষে মাথা। একটু ভাবুন তো, আজকে আমরা প্রত্যেকে বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে মাথায় জল নিয়ে ঢালি বা বালতিতে করে নিয়ে ঢালি। সবার লক্ষ্য স্নান মানে মাথায় জল ঢালা। কিন্তু বৈদিক জ্ঞান বা আমাদের স্বাভাবিক
ন্যাচারাল যে ফেনোমেনা সেটা কি শিখেছে? আমরা নদীতে পুকুরে স্নান করতাম। নদী পুকুরে স্নান করতে গেলে আগে জলে নামাতে হয় পা, তারপরে আপনি আস্তে আস্তে গভীরে যান, আস্তে আস্তে জল ওঠে, তারপরে ডুব দেন। তাহলে বিজ্ঞানটা কি দাঁড়ালো? বিজ্ঞান কখনো মাথায় আগে জল নয়, আগে পায়ে জল। শরীরের যে ভারসাম্য, সেই ভারসাম্যকে ব্যালেন্স করার প্রাকৃতিক শিক্ষা এটা, বিজ্ঞানও বলছে তাই। এতে কি হয়, শরীর ধীরে ধীরে তাপমাত্রার পরিবর্তনের সাথে মিলিয়ে নিতে পারে। চলুন এবার দেখব বৈদিক ও প্রাকৃতিক চিকিৎসা অনুযায়ী স্নানের যে 7টি ধরন আমি বলছি, সেই 7টি ধরন কি কি। প্রথম সবচেয়ে উপকারী হচ্ছে ঘর্ষণ স্নান। আপনি নামই শোনেননি, ভাবেননি, ঘর্ষণ স্নান বলে আবার কোনো স্নান হয় নাকি? হ্যাঁ, সবার প্রথম সবচেয়ে উন্নত স্নান হচ্ছে ঘর্ষণ স্নান। কি এটি? জল ব্যবহার না করে বা হাতে অল্প জল নিয়ে শরীরকে তোয়ালে বা গামছা, আমাদের যে মোটা কাপড়ের গামছা, সেই গামছা দিয়ে ঘষে পরিষ্কার করা, শুকনো শুকনো অবস্থায় ভালো করে গোটা গা। এক্ষেত্রেও নিয়ম আছে। আগে পা, তারপরে উড়ু, তারপরে পেট, তারপরে পিঠ, তারপরে হাত, তারপরে ঘাড়, তারপরে মুখ, তারপরে মাথা। ঘর্ষণ স্নান আপনার কাছে হয়তো নতুন। আচ্ছা, আপনি 5 থেকে 10 মিনিট প্রত্যহ করে তো দেখুন। হ্যাঁ, এরও কিছু উপকারিতা আছে। কি উপকারিতা? রক্ত সঞ্চালন শরীরে বেড়ে যাবে, ত্বকের মৃতকোষ তাড়াতাড়ি দূরে যায়, লিম্ফ্যাটিক নার্ভাস সিস্টেম আমাদের সক্রিয় হয়, শরীরকে গরম রাখে। কিন্তু এর কিছু ক্ষতিকারক দিকও আছে। কারা করবেন না সেটা জেনে নিন। প্রত্যেকটা নিয়মের পিছনে কিন্তু ক্ষতির দিক আছে, অতএব এটা জেনে নেওয়াটা খুব দরকার, নাহলে লাফিয়ে অর্ধেক জেনে কাজ করতে যাবেন না। কখন করবেন না? সকালে স্নানের আগে কিন্তু এটা করা উচিত, অতএব স্নানের পরে করবেন না। ব্যায়ামের পরে করা, আধ ঘন্টা পরে করা উচিত, ব্যায়ামের আগে করবেন না। সাবধানতা, কারা কারা করবেন না? ত্বকের ক্ষত থাকলে করবেন না, অতিরিক্ত জোর প্রয়োগ করবেন না, সহজভাবে আরামদায়কভাবে কিন্তু ঘষে ঘষে ঘর্ষণ স্নান। নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে। 2 নম্বর, তৈলমর্দন স্নান। হ্যাঁ, অয়েল ম্যাসেজ বা অয়েল বাথ আমরা শুনেছি, তা তৈলমর্দন এটা কিন্তু আয়ুর্বেদে একে বলা হয় অভ্যঙ্গ। আয়ুর্বেদের একটা ভাষা হচ্ছে অভ্যঙ্গ। তাহলে অভ্যঙ্গ নিয়ে রীতিমতো ব্যবসাও হচ্ছে, কিন্তু কিছুই না। তৈলমর্দন স্নান কীভাবে করবেন জেনে নিন। সামান্য ঈষৎ উষ্ণ তেল নিন, তেলটা তিল বা সর্ষে বা নারকেল, যে কোনো একটা তেল নেবেন। সারা শরীরে ভালো করে মালিশ করে লাগান। 15 থেকে 20 মিনিট অপেক্ষা করুন, এরপর উষ্ণ জল দিয়ে স্নান করে দিন। ব্যাস, উপকারিতা, স্নায়ু শান্ত হয়, ত্বককে উজ্জ্বল রাখে, ত্বককে পুষ্ট করে, জয়েন্টকে, শরীরের সমস্ত জয়েন্টকে শক্তিশালী করে, বার্ধক্যকে ধীরে করে। বার্ধক্য তো আসবেই, কিন্তু বার্ধক্যকে ধীর করে। কখন করা উচিত? এটা রোজ করার দরকার নেই, সপ্তাহে 2 দিন বা 3 দিন যথেষ্ট। সকালে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে সবচেয়ে উপকারী। সাবধানতা, এটাও অনেকে করতে পারবেন না। কারা করবেন না? যদি শরীরে জ্বর থাকে অবশ্যই এটি করবেন না। ঠান্ডা লাগলে সতর্কভাবে কারোর গাইডেন্সেই করুন, ঠান্ডা লাগলেও এটা করতে নেই। এবার আসছি উষ্ণ স্নান। আমরা শুনেছি উষ্ণ স্নানের কথা। সবচেয়ে প্রচলিত পদ্ধতি নিয়ে আজকে আমরা আলোচনা করব, এটা কিভাবে করবেন। উষ্ণ স্নান অর্থাৎ গরম নয়, হালকা উষ্ণ জল ব্যবহার করুন। হালকা উষ্ণ জল বলতে ওয়ার্ম ওয়াটার বা বডি টেম্পারেচারের সমান জল, ঠিক আছে? এই জল দিয়ে যদি আমরা স্নান করি তাহলে পেশি শিথিল করে, শরীরের ক্লান্তিকে কম করে, রক্ত সঞ্চালন শরীরের বাড়ে। কখন করবেন? এটা সবচেয়ে উপকারী হচ্ছে সন্ধ্যায় বা ব্যায়ামের আধ ঘন্টা পর। উষ্ণ স্নান সবসময় নয় কিন্তু। সাবধানতা, খুব গরম জল মোটেই ব্যবহার করবেন না।
আর ভুল করেও গরম জল মাথায় দেবেন না। মাথায় গরম জল দেওয়া কিন্তু মারাত্মক ক্ষতি, কারণ এটি ত্বকের কিন্তু বেশি গরম জল ইউজ করলে ত্বকের যে প্রাকৃতিক তেল সেটা কিন্তু নষ্ট হয়, ত্বক রুক্ষ হয়ে যায়। এরপরে বলবো ঠান্ডা স্নান, কোল্ড ওয়াটার বা শীতল স্নান। শীতল স্নান বৈদিক ও যোগশাস্ত্রে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিভাবে করবেন? এক্ষেত্রেও নিয়ম হচ্ছে প্রথমে পা, তারপরে হাত, তারপরে শরীর, শেষে মাথা। ভারসাম্য তৈরি। এটা কিন্তু খুব ভালো করে প্রতিটা স্নানের ক্ষেত্রে এই জায়গাটা খেয়াল রাখবেন। ঠান্ডা স্নান কিরকম, কি কি উপকারিতা আছে? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, স্নায়ু সতেজ করে, মানসিক শক্তি বাড়ায়। আচ্ছা, ঠান্ডা স্নান বলতে এখানে কোন ঠান্ডা? বরফ দিয়ে ঠান্ডা? না 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 না, বরফ দিয়ে নয়, প্রাকৃতিক জল। প্রাকৃতিক জল অর্থাৎ আপনার টিউবওয়েল বা নলকূপের বা কল থেকে যে জল আসছে বা টাইম কলের যে জল আসছে, যে টেম্পারেচারে আসছে সেই টেম্পারেচার, তাকেই বলা হচ্ছে ঠান্ডা জল, অর্থাৎ নর্মাল ওয়াটার। কখন করবেন? এটা কিন্তু ভোরবেলা করলে সবচেয়ে বেশি উপকার, এটা মাথায় রাখবেন। তবে স্নানের পদ্ধতিটা অবশ্যই নিয়ম মেনে করবেন। সাবধানতা, হৃদরোগ থাকলে, যাদের হৃদয়ের রোগ আছে, তারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। আর আপনার ডাক্তারের সঙ্গে বা কোনো ন্যাচুরোপ্যাথিস্টের সঙ্গে আলোচনা করে নেবেন। হঠাৎ মাথায় জল কিন্তু ভুল করে ঢালবেন না, বিশেষত ঠান্ডা জল, যার জন্য এটা বারবার সতর্ক করা হচ্ছে। এরপরে আসছে আর একটা মজার স্নান, নাম শুনেছেন, সেটা হচ্ছে বাষ্প স্নান, স্টিম বাথ। এই ইংরেজি নামটার সঙ্গে আমরা খুব বেশি পরিচিত। কিভাবে করবেন? স্টিম বাথ কিন্তু ঘরে করা একটু অসুবিধা। হ্যাঁ, ঘরে করা যায়, যদি স্টিম বাথ নেওয়ার সেরকম ব্যবস্থা ঘরে করা যায়। এটা কোনো ট্রিটমেন্ট সেন্টারেই করা হয়। সাধারণত গরম জল থেকে যে বাষ্প বেরোয়, সেই বাষ্পর মধ্যে আপনাকে মাথা বাঁচিয়ে বসে থাকা। মাথা থাকবে বাক্সের বাইরে, মাথায় থাকবে ঠান্ডা ভেজা ন্যাকড়া, আপনার গোটা বডি থাকবে বাক্সের ভেতরে। যে বাক্সের ভেতরে থাকবে গরম জল থেকে ওঠা বাষ্প, বাক্সের ভেতরে গিয়ে স্প্রে হবে। কিভাবে? বাইরে প্রেসার কুকারে জল ফুটবে, প্রেসার কুকারের ওপরে সিটি থেকে একটা পাইপ ওই বাক্সের মধ্যে যাবে, যে পাইপ দিয়ে স্টিম যাচ্ছে ওখানে। কতক্ষণ? 5 থেকে 10 মিনিট, তার বেশি নয়। এটা কি হয়? শরীরের টক্সিন রিলিজ করতে খুব বেশি সাহায্য করে। ত্বকের ছিদ্র, পোর যেটাকে বলা হয়, সেটা পরিষ্কারভাবে খুলে যায়, শ্বাসনালী পরিষ্কার হয়। কখন করবেন? যখন ঠান্ডা বা কাশি হয়, তখন কিন্তু এটা মারাত্মক উপকারী। শরীরে ব্যথা থাকলে ব্যথা কমানোর জন্য কিন্তু এটা মারাত্মক উপকারী স্টিম বাথ। কিন্তু বাড়িতে সবসময় আন্ডার গাইডেন্স ছাড়া স্টিম বাথ কিন্তু রিস্কিও বটে, কেন বাষ্পের টেম্পারেচার কিন্তু মারাত্মক। ডাইরেক্ট বাষ্প যদি গায়ে লেগে যায় তাহলে কিন্তু ফোসকা উঠে যাবে। অতএব নিজেরা না করাই ভালো। অতএব স্টিম বাথটা এখানে আলোচনার জন্য বললাম। তবে সাবধানতা, উচ্চ রক্তচাপ যাদের আছে তারা কিন্তু সাবধানভাবে করবেন এবং কারোর গাইডেন্সে করবেন। আর এটা ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিট, তার বেশি করবেন না। প্রথমে অল্প করে দেখবেন শরীরে কোনো অসুবিধা হচ্ছে কিনা, তারপরেই করার চেষ্টা করবেন। এরপরে আর একটা স্নান আছে, সেটা সম্পূর্ণ বিনামূল্যে, বিনা ঝামেলায়, সেটা হচ্ছে সূর্য স্নান বা সানবাথ। প্রাচীন ঋষিরা এটিকে বলতেন সূর্য চিকিৎসা। আজও কিন্তু অনেক ন্যাচুরোপ্যাথিস্ট সূর্য চিকিৎসা নামে এই সূর্য স্নানের কথাই বলেন। কিভাবে করবেন? সকালের যে নরম সূর্য, সেই সূর্যের আলোতে মিনিমাম 10 থেকে 15 মিনিট বসুন, স্কিনের সঙ্গে গোটা শরীরে সেই আলো লাগান। উপকারিতা, ভিটামিন ডি তৈরি করে আমাদের শরীর, হাড় শক্ত হয়, মুড উন্নত হয়, রাতের ঘুমের কোয়ালিটি চেঞ্জ হয়। আমরা ঘুম ঘুম করে পাগল হয়ে যাচ্ছি, ঘুমের কোয়ালিটি চেঞ্জ করতে সূর্যের আলোতে থাকাটা খুব জরুরি। সময় সকাল 7টার আগে, কিন্তু 7টার পরে যে গরম রোদ, সেই গরম রোদে কিন্তু এই কাজটা পাওয়া যায় না। দুপুরের রোদে কিন্তু মোটেই নয়, এইটাই হচ্ছে এর সবচেয়ে বড় সাবধানতা। দুপুরের রোদে যে কাজের উদ্দেশ্যে বসছেন
সেই সব কাজগুলো হবে না, উল্টে ক্ষতি হবে, শরীর ডিহাইড্রেট হবে, আরও কিছু হবে। এরপরে লাস্ট যে স্নানটার কথা বলবো সেটা হচ্ছে মাটি স্নান, বা ইংরেজিতে নামটা আপনার পরিচিত মড বাথ। প্রাকৃতিক চিকিৎসায় এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ থেরাপি। ভালো করে শিখে নিন, শিখে নিন কীভাবে করবেন। পরিষ্কার মাটি, কিরম মাটি? এমন জায়গার মাটি যে জায়গায় কোনো রাসায়নিক পেস্টিসাইডস এবং পশু পাখির বিষ্ঠা মানে মল যায় না, এমন জায়গার মাটি। মাটি থেকে 1.5 ফুট নিচের মাটি সংগ্রহ করুন। মাটিটাকে ভালো করে রোদে শোকান, গুঁড়ো করুন, চালনে চালুন, তাতে যেন কোনো ময়লা না থাকে। সেই মাটিটা রাত্রিবেলা পরিমাণ অনুযায়ী জলে ভিজিয়ে দিন। এমনভাবে জল দেবেন যেন কাদা হয়, পাতলা যেন না হয়ে যায়। সকালে সেটা শরীরে, গোটা শরীরে লেপ লাগান, অন্তত আধ ঘন্টা সেটাকে শরীরে থাকতে দিন। শরীরেই মাটিটা শুকিয়ে যাবে, তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। এটাকে বলা হচ্ছে মড স্নান, মড বাথ। উপকারিতা: শরীর ঠান্ডা করে, ত্বক পরিষ্কার করে, শরীরের বহু টক্সিন, যে টক্সিন দূর করার জন্য আমরা এত ব্যস্ত, সেই টক্সিন দূর করে। সাবধানতা, এখানেও মারাত্মক সাবধানতা রয়েছে, সেটা হচ্ছে দূষিত মাটি ব্যবহার করবেন না। আমি যে রকম মাটির কথা বললাম সেই রকম মাটি আপনাকে জোগাড় করতে হবে। স্নানের সময় কিছু বৈদিক নিয়ম আছে। খাবার পরে সঙ্গে সঙ্গে স্নান নয়, কারণ শরীর ডাইজেশন করছে, স্নান করলেই ডাইজেশন বন্ধ হয়ে যাবে। যারা খাওয়ার পরে স্নান করেন তাদের ডাইজেশনের সমস্যা কোনো দিন শরীর ছেড়ে যাবে না। ভোরবেলা স্নান সবচেয়ে উপকারী। মাথার ওপর খুব গরম বা খুব ঠান্ডা জল মোটেই নয়। স্নানের আগে শরীরকে মালিশ করা খুব ভালো। কখনোই হঠাৎ সরাসরি মাথায় জল ঢালবেন না। আগে পা, তারপরে কোমর, তারপরে গা, তারপরে ঘাড়, তারপরে মাথা, এইভাবে স্টেপ বাই স্টেপ এগোন। অথবা আর একটা সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে নাভিতে 5 মিনিট জল রাখুন, নাভির উপরে 5 মিনিট জল দিন, ঠান্ডা জল। শরীরের সমস্ত রক্ত এবং সিস্টেম নাভির দিকে কেন্দ্রীভূত হয়ে রক্ত পেটের দিকে ছুটে আসবে, মাথায় রক্তচাপ এমনি কমবে। তারপরে যদি আপনি গায়ে বা মাথায় জল ঢালেন, শরীরের ভারসাম্য রক্ষা করতে অতটা কষ্ট হয় না। এটাও কিন্তু আয়ুর্বেদের কথা। শুধু স্নান কিন্তু শরীর পরিষ্কার হওয়ার অভ্যাস নয়, এটা হতে পারে একটা শক্তিশালী স্বাস্থ্য চর্চার একটা বিষয়। যদি আমরা সঠিক নিয়ম জানি তাহলে কিন্তু আমরা বহু সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখতে পারি। আজ থেকে চেষ্টা করুন না। তৈলমর্দন, সূর্য স্নান, ঘর্ষণ স্নান এবং ধীরে ধীরে স্নানের সঠিক ক্রম একদিনে হবে না। শুরু তো করুন, সপ্তাহে একদিন, অন্তত ছুটির দিন। দেখুন না শরীরে কি পরিবর্তন আসে। তাহলে স্নানই হবে শরীর ও মনের পুনর্জন্মের মতো একটা অভ্যাস। এরম ধরনের আরও ভিডিও পেতে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটা যদি ভালো লাগে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন। স্নানের নিয়ম সবারই জানার দরকার, যেটা আমরা রোজ করি কিন্তু নিয়ম জানি না বলে আমরা অনেকে সমস্যায় পড়ি। কেমন লাগলো লিখে জানাবেন, কিন্তু জানাতে ভুলবেন না। নমস্কার।